একটা দল ক্ষমতায় গিয়ে কর্তৃত্ববাদী শাসন চালাক, শুধু স্বাধীনতার সুফল তারা নিজেরাই ভোগ করুক, আর বাকি সকল জনগণ নিপীড়িত থাকুক, নির্যাতিত থাকুক, বৈষম্যের শিকার হোক, এটা আর মানুষ চায় না। বিএনপি এই 5ই আগস্ট অভ্যুত্থানের পর তারা ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে গেছে। এখন তারা ধীরে ধীরে দেখছে যে তাদের যে কর্মকাণ্ড, তাদের তৃণমূলে যা হচ্ছে, যত সময় যাচ্ছে মানুষ তাদের সেই কর্মকাণ্ডগুলোকে ভালোভাবে নিচ্ছে না। এখন যত সময় যাবে তাদের জনপ্রিয়তা কমবে, তারা বিকল্প শক্তি খুঁজবে, এটা তারা উপলব্ধি করতে পারছে। আজকে যে বিষয়বস্তু নিয়ে সাগর ভাই ভূমিকায় কিছু কথা বলেছেন, প্রথমত আমি সেখানে যেতে চাই। তিনি বলেছেন যে ছাত্ররা সংস্কার চায় আর রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। তার মানে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোকে একটা মুখোমুখি অবস্থানে নিয়ে এসেছেন। এটা আমার মনে হয়, আমি এই বক্তব্যের সাথে একমত নই। আসলে সংস্কার চায় না কেউ, এটা কিন্তু কেউ বলে নাই। ইভেন বিএনপিও সংস্কার চায় না, কথাও বলে নাই। এবং এখানে হ্যাঁ, সংস্কার কতটুকু হবে না হবে এটা তো একটা সময়সীমা প্রয়োজন, সীমাহীন ভাবে এটা চলতে পারে না। এই জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো বলতে বিএনপি হয়তো চাচ্ছে খুব দ্রুত নির্বাচন, আর ছাত্ররা চাচ্ছে যে না, সংস্কার কমপ্লিট হোক এবং যারা গণহত্যা চালিয়েছে, ফেসিবাদী শাসন চালিয়েছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের টাকা পাচার করেছে, মানুষকে গুম খুন করেছে, এই বিচারগুলো আগে সম্পন্ন হোক, তারপরেই একটা নির্বাচনের দিকে যাবে। এটা বৈষম্য বিরোধী ছাত্র এবং যারা নাগরিক কমিটি তাদের বক্তব্য। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সবার একই কথা না। ছাত্রদের এই স্পিরিটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী সহ মোটামুটি ইসলামী সংগঠনগুলোর চিন্তা প্রায় কাছাকাছি। তবে আমরা যেটা চাচ্ছি রাজনৈতিক দল হিসাবে, অবশ্যই রাজনৈতিক দলের নির্বাচন একটা চাওয়ার জায়গা, আমরা নির্বাচন তো চাবই, তবে সেটা যেন তেন একটা নির্বাচন যাতে না হয়। এখানে আমি দুইজন বক্তার বক্তব্য শুনলাম। এখানে নাজমুল হক প্রধান ভাই, তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, প্রবীণ রাজনীতিবিদ। তার কথা যেটা বুঝলাম, যাতে জনগণ ভালো করে ভোট দিতে পারে, ভালো একটা নির্বাচন হয়, এই জাতীয় একটা পরিবেশ হইলেই হলো। এখানে উনি, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ভালো নির্বাচন কিন্তু আগেও হয়েছে। আমরা দেখেছি 90-এর গণ অভ্যুত্থানের পর 91 নির্বাচন মোটামুটি ভালো হয়েছে। একটা ভালো নির্বাচন, মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। 96-ও 15ই ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া পরবর্তী যে নির্বাচনটা হয়েছে সকলের অংশগ্রহণে, সেটাও মোটামুটি ভালো নির্বাচন হয়েছিল। 2001-এও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ভালো নির্বাচন হয়েছিল। এখন কথা হলো, এই ভালো নির্বাচন গুলোর পরে কি হয়েছে? এই সময়টার মধ্যেই কিন্তু বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে ভালো নির্বাচন দিয়ে কি আমরা একটা ভালো দেশ পেয়েছি? আমরা কি একটা ভালো রাজনীতি পেয়েছি? আমরা ভালো অর্থনীতি পেয়েছি? ভালো রাজনৈতিক সংস্কৃতি আমরা পেয়েছি? এবং এখানে প্রত্যেকটা দলের নির্বাচনের আগে তাদের যে নির্বাচনী ইশতেহারে বলে যে তারা দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে, জেহাদ ঘোষণা করবে, এটা বলে। কিন্তু দেখা গেল দুর্নীতি করার জন্য যুদ্ধ করে। যেমন এই আমাদের মশিউর রহমান যে কথাটা বলল, এখন বিএনপি ক্ষমতায় যায় নাই, অলরেডি মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, সম্পদকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি নিয়ে এসব হচ্ছে। যাই হোক, এখানে মূল বিষয় হলো শুধুমাত্র একটি ভালো নির্বাচন হলেই যে জনগণ মুক্তি পাবে, বৈষম্যহীন সমাজ হবে, সবাই তাদের অধিকার ফিরে পাবে, একটা ভালো অর্থনীতি হবে, দুর্নীতি মুক্ত হবে, এটা কিন্তু না। এজন্য শুধুমাত্র নির্বাচন হলে, হ্যাঁ, এখন বিএনপির যে আশঙ্কার কথা তারা বলছে, সাগর ভাই যেটা বললেন, সম্মানিত মির্জা ফখরুল সাহেব, তিনি বলেছেন যে -2 মানে কি? এখানে বিএনপি আবারও চক্রান্ত শুরু হয়েছে, আর অন্যান্য রাজনৈতিক বিএনপি নেতারা বলেছে বিএনপি কে মাইনাস করবার একটা প্রচেষ্টা চলছে। মাইনাস মানে কি? মাইনাসটা আমাকে বুঝতে হবে। আমি যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে কি আমি মাইনাস হয়ে গেলাম? বিএনপি এই
আগস্ট অভ্যুত্থানের পর তারা ধরে নিয়েছে, তারা ক্ষমতায় চলে গেছে। এখন তারা ধীরে ধীরে দেখছে যে আহ, তাদের যে কর্মকাণ্ড, তাদের তৃণমূলে যা হচ্ছে, যত সময় যাচ্ছে মানুষ তাদের আহ, সেই কর্মকাণ্ডগুলোকে ভালোভাবে নিচ্ছে না। এখন যত সময় যাবে তাদের জনপ্রিয়তা কমবে, তারা বিকল্প শক্তি খুঁজবে, এটা তারা উপলব্ধি করতে পারছে। তা এখন মানুষ জি। এখানে ছাত্ররা যদি কোনো দল গঠন করে, তাহলে এখানে তো বিএনপির শঙ্কিত হওয়ার কিছু নাই। কারণ বিএনপিও তো ক্ষমতায় থেকে, জিয়াউর রহমান শাসন ক্ষমতায় থেকেই বিএনপি একটা দল গঠন করেছে, সেটা থেকে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তাই না? এখন একটা ক্রান্তিকাল চলছে, এখন যদি আরেকটা নতুন রাজনৈতিক দল হয়, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে, আমাদেরকে তো এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে বহুদলীয় গণতন্ত্রের রাস্তা বিএনপি বলে তারা উন্মুক্ত করেছে। অতএব এখানে জনগণ, জনগণের কোন শ্রেণী বা যুবকরা, ছাত্ররা, তারা যদি উদ্যোগ নিয়ে রাজনৈতিক দল করে, এটাই যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে আমার আপনার আপত্তি করার তো এখানে কিছু নেই। এখন আমি যদি এটাকে শঙ্কা মনে করে আপত্তি করি, তাহলে এটা তো আবার ভিন্ন জিনিস ইয়া করে যে আমি অন্য কাউকে আসতে দিব না, আমি আমার প্রতিদ্বন্দ্বী চাই না। এটা তো ভালো লক্ষণ নয়। আরেকটা বিষয় হলো যে সংবিধানের প্রসঙ্গে এসেছে, নাজমুল হক বললেন ৭২ একটা ভালো সংবিধান হয়েছে। ৭২ ভালো সংবিধান হয়েছে এটা কে বলেছে? বাংলাদেশের মানুষ কি বলেছে যে ৭২ ভালো সংবিধান হয়েছে? এই ৭২ সংবিধান কি বাংলাদেশের জনগণ এই সংবিধানতে ম্যান্ডেট ছিল? ৭২ সংবিধান কারা রচনা করেছে? যারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিল পাকিস্তান জাতীয় পরিষদে, তারা আওয়ামী লীগের এপাশে পূর্ব পূর্ব পাকিস্তানে যারা এমপি হয়েছে আওয়ামী লীগের সেখানে জাতীয় পরিষদের ছিল ১৬৭ জন নির্বাচিত মেম্বার ছিলেন। তারা যখন ৭১-এ আমাদের স্বাধীনতা হলো, ৭২ সালে বসে তারা সংবিধান প্রণয়নের জন্য সিদ্ধান্ত নিলেন, এবং সেখানে একটা কমিটি হলো, ছোট কমিটি, ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান খসড়া প্রণয়নের একটা কমিটি হলো। তারা সংবিধানের খসড়া প্রণয়ন করলো, মাত্র ৮ মাসের মধ্যে তারা একটা সংবিধান দাঁড় করিয়ে ফেললো, তাই না? এখন এটা সংবিধান বিতর্ক আছে, আমাদের বিশাল লিখিত একটা, আমাদের এখানে একটা ডকুমেন্টারি আছে এই বিষয়ে। ওখানে তাহলে কারা সংবিধানটা করলো? যে যারা সংবিধান করলো তাদের কি আসলে বাংলাদেশের সংবিধান রচনার জন্য বাংলাদেশের জনগণ কি তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল? তাহলে ওই সংবিধানকে আমরা কিভাবে বলি যে এটা ৭২ একটা জনপ্রিয় সংবিধান হয়েছে? ৭২ সংবিধানে যে ৪টা মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং কি বলে এটাকে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সামাজিক ন্যায় বিচার। এখন এখানে 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 ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, এগুলো মশিউর রহমান একটু আগে বলেছে চমৎকার ভাবে, যে বলা হয়েছে যে এ সমস্ত অভিপ্রায়ের জন্য, যে সমস্ত অভিপ্রায়ে জনগণ মুক্তিযুদ্ধ করেছে, এ জাতি মুক্তি সংগ্রাম করেছে, এ সমস্ত অভিপ্রায়, এগুলো অভিপ্রায় কি? ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো। এই এই যে বিষয়টা দেখেন এখানে নিয়ে আসা হলো, এই মুক্তিযুদ্ধের আগে কে বলেছে এখানে ধর্মনিরপেক্ষতার কথা? কেউ কি দেখাতে পারবে? আওয়ামী লীগের কোন নেতা অত ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে নাই যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। শেখ মুজিবও তো একথা বলে নাই কোনোদিন যে এখানে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। এখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা মূল চেতনা, মূল লক্ষ্যকে অর্জনের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। এটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, রিটার্ন ঘোষণাপত্র। এর বাইরে গিয়ে নতুন করে 4টা আবার এখানে কি করা হলো, মূলনীতি সাব্যস্ত করা হলো, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এখানে মূলত সাগর ভাই আমি একটু অ্যাড করে দেই, এবং বাকশালের মূলনীতি কিন্তু এই 4টা: সমাজতন্ত্র, ধর্মতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বাকশালের মূলনীতি এই 4টা। আমি বলি বাকশালের মূলনীতি না, আমি বলতেছি ভারতের পার্লামেন্টের 3টা মূলনীতি আছে, সেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখন এই ৭২-এ যারা সংবিধান রচনা করেছে তারা মূলত মূল থিমটা নিয়েছে হইলো ভারতের সংবিধান থেকে।
তাই না? তা এখন এখানে আমাদের আলাদা একটা ভূখণ্ড হলো কি করে, সেটা আমাদের দেখতে হবে। ৭১-তে আমরা কোনো নতুন সীমান্ত পাই নাই, নতুন ভূখণ্ড আমরা অর্জন করি নাই। ৭১-এ আমরা একটা নতুন পতাকা পেয়েছি, কিন্তু নতুন সীমান্ত বা নতুন আমরা ভূখণ্ড পেয়েছি ৪৭-এ। এখন কোন চেতনার ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমরা নতুন ভূখণ্ডটা পেলাম? সেই চেতনাটাকে জবাই দেওয়া হলো ৭২-এর সংবিধান। হ্যাঁ, পরবর্তীতে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা সঠিকভাবে উপলব্ধি করেছিলেন, যে কারণে তিনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে তিনি এনেছিলেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। এটা সংবিধানের মূলনীতিতে নিয়ে এসেছিলেন যে আল্লাহর উপর আস্থা, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি, এটা নিয়ে এসেছিলেন তিনি। এটা ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। এটা ছিল এই ভূখণ্ড নির্মাণের মূল চেতনা, মূল স্পিরিট, যে কারণে ৪৭-এ আমরা ভারত থেকে বিভক্ত হয়ে আলাদা সীমানা পেয়েছি, আলাদা ভূখণ্ড পেয়েছি। এটাকে জবাই দেওয়া হয়েছিল ৭২-এ। এটাকে আমাদের প্রধান ভাই বলছেন যে এই ৭২-এর সংবিধান ছিল হলো জনপ্রিয় সংবিধান। না, ৭২-এর সংবিধান, হ্যাঁ, পরবর্তীতে এটা সংস্কার হয়েছে, পরিবর্তন হয়েছে। আর সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আপনারা দেখেন এই সংবিধানের সংস্কারের পথ কিন্তু এই ফেসিবাদী আওয়ামী সরকার বন্ধ করে দিয়েছিল। এবং তারা সংবিধানে এমন কিছু কিছু বিষয় করেছিল যেগুলো সংস্কার করা মানে রাষ্ট্রদ্রোহিতা। সংবিধানকে তারা এমন অবস্থায় নিয়ে গিয়েছিল, এটাকে কোন সরকার এসব সংস্কার করতে পারবে। এখন আসেন যে এই যে সংস্কার হবে না, নির্বাচন হবে, আমি প্রথমেই বলেছিলাম যে এখানে বিএনপিও বলে নাই সংস্কার হবে না, বা আমরা অন্যান্য দল যেটা বলছি, আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন হতে হবে। শুধু যেন তেন একটা নির্বাচন হলেই হবে না। যেন তেন একটা নির্বাচন হলে এই যে যারা রক্ত দিল, প্রাণ দিল, এত ত্যাগ, এত কুরবানি, এগুলো বিফলে যাবে, এগুলো ব্যর্থ হবে। এটা আমরা ব্যর্থ হতে চাই না। আমরা আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সংস্কারের নামে নির্বাচন টাকে পিছিয়ে দিয়ে আসলে একটা নতুন চক্রান্ত, আপনি মনে করেন চক্রান্ত কোথায়? শুনেন, একটা বিষয় বিএনপি হয়তো বিভিন্ন ভাবে বলছে যে দ্রুত নির্বাচন হোক। আজকে প্রথম আলোতে সেনা প্রধানের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে। অনেকের আশঙ্কা ছিল যে এরকম ৯-৬ করে সেনাবাহিনীকে আবার ক্ষমতা আনার একটা বিষয়, মানে -2 ফর্মুলার যেটা বিএনপি বলতে চায়। কিন্তু আজকে সেনা প্রধানের বক্তব্যতে সেটা ক্লিয়ার হয়ে গেছে। উনি পরিষ্কার বলেছেন যে সরকার যা সহযোগিতা আছে আমরা সহযোগিতা দিব, এবং সেনাবাহিনী রাজনীতিতে আসার তাদের কোনো চিন্তা নেই, আসবে না। অতীতে যারা এসেছে এর অভিজ্ঞতা ভালো নাই। অতএব আমি মনে করি এই সেনা প্রধানের এই বক্তব্যটা এই মুহূর্তে সাক্ষাৎকারটা অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ এই সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম প্রপাগান্ডা চলছে। আমাদের কিছু মিডিয়া এবং ভারতের কিছু মিডিয়া তারা বারবার উস্কানি দিচ্ছে, এবং ইয়াতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত স্বৈরাচার যারা আছে, মানে ফেসিবাদী শক্তির দোসররা, তারা উস্কানি দিচ্ছে। তারা বলছেন জনগণকে বিভ্রান্ত করছে। চমৎকার কথা হতে পারে। সেনাপ্রধান আজকে বলেছেন নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। তিনি আজকে এটা বলেছেন। জি জি জি। এখন এই মাননীয় সেনা প্রধানের এই সাক্ষাৎকারের পরে বিএনপির তো আর সংশয় থাকা উচিত না। তারা কেন শঙ্কা করছে যে -2? এখন সাগর ভাই আমাকে একটু বলতে দেন। বিএনপি হয়তো মনে করছে সময় যত যাবে তাদের জনপ্রিয়তা তত কমবে, আশঙ্কা তৈরি হবে তারা ক্ষমতায় যেতে পারবে কি পারবে না। ক্ষমতায় যেতে না পারলে কি মাইনাস হয়ে গেল? এটা তো বিষয় না। ক্ষমতায় কে যাবে না যাবে তারা নিশ্চিত হয় কি করে? তারা বলে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে। তো তারা যে ক্ষমতায় যাবে এই নিশ্চয়তা কোথায়? যদি অন্য কেউ ক্ষমতায় চলে যায় যারা সংস্কার করবে না, আর ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে সংস্কার করবে, এটা আসলে জনগণ বিশ্বাস করে না। জনগণ বিশ্বাস করে না, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের এমন আস্থা নেই। আর যেন তেন একটা নির্বাচন। আর বাকি আমরা যে কথা বলেছি যে না, সংস্কারের জন্য যে কার্যক্রম সরকার হাতে নিয়েছে, মাঝখানে তো বিতর্কের কোনো প্রয়োজন নেই। তাদেরকে সুযোগ দেওয়া হোক। তাদেরকে কেন প্রেসার দেওয়া হচ্ছে? তাদের কেন বিব্রত করা হচ্ছে?
তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে সহযোগিতা করা হোক। তারা একটা টাইম ফ্রেম ঘোষণা করেছে, আমরা মনে করি এই সময়ের মধ্যে তারা যদি প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটা ভালো নির্বাচন দেয়, নির্বাচনটা মিনিংফুল হোক। এখন নির্বাচন, ভালো একটা নির্বাচন হলো, এখানে দৈত্য দানব চলে আসলো, সন্ত্রাসীরা চলে আসলো, কালো টাকার মালিক এবং যাদের পেশি শক্তি যারা ব্যবহার করতে পারে তারা নির্বাচনে চলে আসলো, নির্বাচন ভালো হলো, পার্লামেন্ট ভালো হলো না, এবং এটার এক লাইনে উত্তর দিয়ে শেষ করে যাওয়ার এরপরে আমি জনাব এম এ সালাম কাছে যাচ্ছি। আপনি মনে করেন কিনা ইচ্ছাকৃত ভাবে আসলে বিএনপি কে এরকম একটা কোণঠাসা করবার জন্যই পরিবেশ তৈরি করা হচ্ছে যে বিএনপি যেন সামনের দিকে ক্ষমতায় যেতে না পারে, এই একটা আশঙ্কা তো আছে বিএনপির, এটা কি অমূলক না? ইচ্ছাকৃত ভাবে কারা করছে? এটা কি ছাত্ররা করছে? এরকম একটা চক্রান্ত হচ্ছে, মানে ছাত্ররা করছে বা যে কোনো ভাবে সরকার চক্রান্তকারী কারা এটা আপনাকে ইন্ডিফাই করতে হবে, তা সুনির্দিষ্ট বলতে হবে কারা চক্রান্তকারী। আসলে দেশের জনগণ বিগত 53 বছর যে রাজনীতি চলেছে, প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, এই রাজনীতি আর চায় না। একটা দল ক্ষমতায় গিয়ে কর্তৃত্ববাদী শাসন চালাক, শুধু স্বাধীনতার সুফল তারা নিজেরাই ভোগ করুক, আর বাকি সকল জনগণ নিপীড়িত থাকুক, নির্যাতিত থাকুক, বৈষম্যের শিকার হোক, এটা আর মানুষ চায় না। বিগত 53 বছরের রাজনীতি আমরা ফিরে পেতে চাই না। এখন এটা বিএনপির তো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, অতএব তাদের জনগণের এই জনগণের প্রাণের ভাষাটা তাদের উপলব্ধি করা উচিত। জনগণ কি চায়, মানুষ কি চায়, তাদের উপলব্ধি করা উচিত।